বগুড়ার শীতকালীন সবজি দেশের বিভিন্ন জায়গায় সরবরাহের পাশাপাশি রপ্তানি হচ্ছে দেশের বাইরেও। পাইকারি বিক্রেতারা বলছেন দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ সহ সিঙ্গাপুর, থাইল্যান্ডও চাহিদা রয়েছে এখানকার সবজি। রপ্তানি বাড়াতে সরকারি সহায়তা চান তারা। এই এক ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মেহেদী। সবশেষে খবর, আলোচনা, বিশ্লেষণ নিয়ে থাকছি আমি কাজী মোহাম্মদ। আর খেলার আনন্দ হতাশার খবর নিয়ে থাকছি আমি অনুপম দেব। তবে আগেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। নিজাম হাজারীর এমপি পদ নিয়ে হাইকোর্টের বিভক্ত রায় নিষ্পত্তির জন্য যাবে তৃতীয় বিচারকের কাছে। নির্বাচন কমিশন নিয়ে খালেদা জিয়ার প্রস্তাব বঙ্গভবনে, আলোচনার উদ্যোগ ইতিবাচক বলছে বিএনপি। রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁ থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলকে। 47 বছর বয়সী শাকিলের মৃত্যু কি কারণে হয়েছে তা স্পষ্ট হওয়া যায়নি। তার লাশের ময়নাতদন্ত হবে বলে জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন। সামদাদো নামে ওই রেস্তোরাঁয় 5 কর্মীকে পুলিশে ভ্যানে ধরে নিয়ে যেতে ঢুকতে দেখা গেছে পুলিশের ফরেনসিক বিশেষজ্ঞদের। তবে এই বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি গুলশান থানার ওসি সিরাজুল ইসলাম। সরকার কিংবা তার দলের পক্ষ থেকেও আর কিছু বলা হয়নি। নিজের সহকারী শাকিলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক জানিয়েছেন বিভিন্ন মন্ত্রী ও স্পিকার শিরিন শারমিন চৌধুরী। ময়মনসিংহের বাড়িতে তার বাবা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক, মা স্কুল শিক্ষক নুরুন নাহার খান ছেলের মৃত্যুর খবর পাওয়ার পর থেকে সংজ্ঞা হারাচ্ছেন বারবার। মাহবুবুল হক শাকিলের মৃত্যু আসলে হঠাৎ করেই প্রধানমন্ত্রী বিশেষ সহকারী, আমাদের সবার সঙ্গেই তার পরিচয় ছিল। তিনি আমাদের সবার সঙ্গেই কথা বলতেন, কেউ তাকে পছন্দ করতেন, কেউ তাকে অপছন্দ করতেন, কিন্তু তিনি এত তাড়াতাড়ি বা এরকম হঠাৎ করে বেশ একটা কর্মময় জীবন ছিল। লেখালেখি করতেন সম্ভবত, বেশ ওনার লেখালেখির অনেকেই ভক্ত দেখছি। আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছিলাম যে অনেকেই ওনার অনেক উনি কবিতা লিখতেন সম্ভবত, সেগুলো অনেকেই দিয়েছেন। আপনারা কয়েকদিন আগে, দুদিন আগেই সম্ভবত দেখলাম যে সর্বশেষ কবিতাটি তার ফেসবুকে পোস্ট করা হয়েছিল। যাই হোক, এটি আমাদের আজকে সবার মনেই আসলে কিছুটা খারাপ করে দিয়েছে, কারণ তার মতো একজন প্রাণোচ্ছল ব্যক্তি তিনি এত দ্রুত চলে যাবেন সেটি আসলে কেউই আশা করেনি। অবশ্যই আমরা তার আত্মার মাগফিরাত কামনা করতে পারি। আমরা অন্যান্য খবরে চলে যাচ্ছি। ফেনী 2 আসনের এমপি নিজামউদ্দিন হাজারীর সংসদ সদস্য পদের বৈধতা প্রশ্নে বিভক্ত রায় দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক ও বিচারপতি FRM নাজমুল হাসান নিজাম হাজারীর সদস্য পদ থাকা নিয়ে দ্বিমত পোষণ করেছেন। বিষয়টি নিষ্পত্তির জন্য এখন তৃতীয় বিচারকের কাছে পাঠাবেন প্রধান বিচারপতি। 2014 সালে একটি দৈনিক সংবাদপত্রে সাজা কম খেটেই বেরিয়ে যান সাংসদ। শিরোনামে নিজাম হাজারীর বিরুদ্ধে খবর ছাপা হয়। এর সূত্র ধরে ফেনীর যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন নিজাম হাজারীর সংসদ সদস্য পদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন। আদালত রুল দেয়। মোট 5 বার রায়ের জন্য দিন ঘোষণা করা হলেও কারাভোগের মেয়াদ, রেয়াতের সময়সহ বেশ কিছু জটিলতায় তা বারবার পিছিয়ে যায়। অবশেষে এলো দ্বিধা বিভক্ত রায়। বিভক্ত রায় হওয়াতে সিদ্ধান্ত হয় নাই বলে ধরে নিতে হবে। উনি কি জেল পুরোপুরি খেটেছেন কিনা বা কিভাবে বেরোলেন। একবার জেল অথরিটি বলছে উনি সাজা খেটে রেয়াতি প্রথায় বেরিয়ে আসছেন, পরবর্তীতে অন্যরকম সিদ্ধান্ত দিচ্ছে। তো এইগুলো তো সিদ্ধান্ত এখানে সাক্ষী সাবত না নিয়ে এগুলা সিদ্ধান্ত দেওয়া সঠিক না বলেই আমাদের দ্বিতীয় জাজ যিনি আছেন উনি বলেছেন যে এটা রুল ডিসচার্জ করা হোক। রিটকারীর আইনজীবী জানিয়েছেন, রিট আবেদনে সংসদ সদস্য পদ শূন্য ঘোষণার কোনো আবেদন না থাকায় বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক এ বিষয়ে কোনো আদেশ দেননি। উনি জাস্ট রুলটা অ্যাবসলিউট করেছে এবং উনি সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্বাচন কমিশনার এবং সংসদকে বলেছেন। এ বিষয়ে আমাদের যেহেতু কোনো প্রেয়ার ছিল না, এ বিষয়ে জাজের কোনো অভিমত ছিল না যে এখন কি হবে। বিভক্ত রায় হওয়ায় এ বিষয়টি এখন প্রধান বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য তৃতীয় বিচারকের কাছে পাঠাবেন। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন স্থাপনা থেকে 20 স্বাধীনতা বিরোধীর নাম মুছে ফেলার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী 60 দিনের মধ্যে নির্দেশনা বাস্তবায়নের প্রতিবেদন দিতে বলেছে আদালত। বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মাহমুদুল্লাহর বেঞ্চ এই আদেশ দেন। স্বাধীনতা বিরোধীদের নাম শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, সড়ক ও বিভিন্ন স্থাপনা থেকে সরানোর নির্দেশনা চেয়ে 2012 সালে রিট করেন অধ্যাপক মুনতাসির মামুন ও শাহরিয়ার কবির। সেখানে খুলনার খানে সবুর রোড,
এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে শাহ আজিজুর রহমান মিলনায়তনের কথা উল্লেখ করা হয়। আবেদনের ওপর প্রাথমিক শুনানি করে গত বছর আদালত এই দুই জায়গা থেকে স্বাধীনতা বিরোধীদের নাম সরিয়ে ফেলার নির্দেশ দেয়। গত বছর নভেম্বরে হাইকোর্টের আরেক নির্দেশনায় দেশের বিভিন্ন জায়গার স্থাপনা ও প্রতিষ্ঠানে স্বাধীনতা বিরোধীদের নাম পরিবর্তনের আদেশ দেয়া হয়। তবে তা বাস্তবায়ন না হওয়ায় বুধবার এক সম্পূরক আবেদন করেন রিটকারীর আইনজীবী। এই আবেদনে আলী আহসান মুজাহিদ, সৈয়দ মোহাম্মদ কায়সার, সিরাজগঞ্জের সাইফুদ্দিন আহমেদ, এম.এন. ইউসুফ, আব্দুল আলিম সহ ২০ জনের নাম সরানোর নির্দেশনা চাওয়া হয়। শিক্ষা সচিব এবং স্থানীয় সরকার সচিবকে আগামী ৬০ দিনের মধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় স্বাধীনতা বিরোধীদের নামে যেসব স্থাপনা, যেসব শিক্ষা প্রতিষ্ঠান বা যে কোনো কিছু, বাসস্টপ হোক বা শহর হোক, গ্রাম হোক, যে কোনো কিছু তাদের নামে যা যা আছে সেগুলো পরিবর্তন করে আগামী ৬০ দিনের মধ্যে সুপ্রিম কোর্টে একটি প্রতিবেদন দাখিল করতে বলেছেন। যারা স্বাধীনতা বাংলাদেশ রাষ্ট্রের বিরোধিতা করেছেন জন্মের সময়, তাদের নামে এখানে স্থাপনা থাকবে, এটা আসলে বাঙালি হিসাবে আমাদের গ্রহণযোগ্য নয়। আগের আদেশ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ জানিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য আগামী বছরের ১ মার্চ তারিখ দেওয়া হয়েছে। জান্নাতুল ফেরদাউস, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা ক্লাব সহ দেশের নানা জায়গায় ১৩টি অভিজাত ক্লাবে টাকার বিনিময়ে হাউজি, ডাইস ও কার্ড খেলা বন্ধ রাখায় হাইকোর্টের আদেশ একদিনের জন্য স্থগিত করেছে আদালত। ঢাকা ক্লাবের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার জজ সৈয়দ মাহমুদ হোসেন মঙ্গলবার দুপুরে এই স্থগিতাদেশ দেন। পরবর্তী শুনানির দিন বৃহস্পতিবার ধার্য করে তা পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন চেম্বার জজ। গত ৪ ডিসেম্বর সুপ্রিম কোর্টের ২ আইনজীবীর করা এক রিট আবেদনে ঢাকা ক্লাব সহ ১৩টি অভিজাত ক্লাবে আইন বহির্ভূতভাবে ও টাকার বিনিময়ে হাউজি, ডাইস ও কার্ড খেলা থেকে বিরত থাকার নির্দেশনা দেয় হাইকোর্ট। ঢাকা ক্লাবের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, চেম্বার জজ হাইকোর্টের আদেশ স্থগিত করেছে। এই সংক্রান্ত আদেশের কপি তারা পেয়েছেন। এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় দেশের ইতিহাসে সর্বোচ্চ ব্যয়ের এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। বিদ্যুৎ খাতের মহাপরিকল্পনা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে ১০% বিদ্যুৎ সরবরাহ আসবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে। লক্ষ্য পূরণে পাবনার রূপপুরে ২৪০০ মেগাওয়াটের দুটি পারমাণবিক বিদ্যুৎ ইউনিট নির্মাণে প্রকল্প অনুমোদন করা হয়েছে। দেশের ইতিহাসে এ যাবৎকালের সবচেয়ে ব্যয়বহুল এই প্রকল্পের খরচ ধরা হয়েছে ১,১৩,০৯২ কোটি টাকা, যার ৯০% অর্থায়ন করবে রাশিয়া। বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ প্রকল্প। তো আমি মনে করি যে এই পাওয়ার প্ল্যান্টটি, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটি, এটা আমার জাতিকে একটা অন্য গণ্ডিতে নিয়ে যাবে, অনেক উচ্চতায় নিয়ে যাবে, এবং আমাদের যে লক্ষ্য, আমাদের যে বিশ্বাস যে আমরা পারবো। মন্ত্রী জানান, কয়লার তুলনায় পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে খরচ তুলনামূলক কম। বিষয়টি বিবেচনায় বিদ্যুৎ খাতের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে সরকার। ২০২৫ সাল নাগাদ প্রকল্পের কাজ শেষ হওয়ার আশা করছে সরকার। ১৩২০ মেগাওয়াট একটা প্ল্যান্টে ১ বছরের কয়লা কিনতে লাগবে ১০,০০০ কোটি টাকা, কিন্তু একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ২৪০০ মেগাওয়াট চালাতে গেলে আমাদের ১,০০০ কোটি টাকা বেশি আমাদের বাৎসরিক খরচ নেয়। এতে করে অনেক লং টার্ম বেসিস, কারণ এটার লাইফ টাইম অনেক বেশি। প্রায় ৪.৫ ঘন্টার একনেক বৈঠকে ১,৫২,৭১২ কোটি টাকার মোট ১২টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এটিও এখন পর্যন্ত একনেক বৈঠকে সর্বোচ্চ বরাদ্দের অনুমোদন। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় বসবে বিএনপি। ১১ ডিসেম্বর সিঙ্গাপুর থেকে দেশে ফিরে রাষ্ট্রপতি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবেন। রাষ্ট্রপতির এই উদ্যোগকে ইতিবাচক মনে করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন কমিশন পুনর্গঠনে খালেদা জিয়ার প্রস্তাব বঙ্গভবনে পৌঁছে দেন দলের ২ প্রতিনিধি। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রুহুল আলম চৌধুরী বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার মাইনুর রহমানের হাতে প্রস্তাবের কপি তুলে দেন। রাষ্ট্রপতি দেশে ফিরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশন গঠন নিয়ে ধারাবাহিকভাবে কথা বলবেন বলে বঙ্গভবন থেকে জানানো হয়। তিনি ফিরে আসবেন ১১ তারিখে। এরপরে ধারাবাহিকভাবে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তিনি কথা বলবেন
এবং তার কর্মসূচি শুরু করবেন, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করবেন। মহামান্য রাষ্ট্রপতি যখন ডাকবেন বিএনপিকে, তো বিএনপি এই যে প্রস্তাবনা যেটি দিয়েছেন এই আলোকেই তারা আলাপ আলোচনা করবেন, আমাদের মতামতগুলো, দলের মতামতগুলো তুলে ধরবেন। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে 20 দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাংবাদিকদের জানান, বিএনপি সংলাপের মধ্য দিয়ে সংকটের সমাধান চায়। নির্বাচন কমিশন পুনর্গঠনে রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতির আলোচনার উদ্যোগ ইতিবাচক। আমরা আশা করি যে রাষ্ট্রপতি যে উদ্যোগ গ্রহণ করেছেন সেই উদ্যোগ গ্রহণ করে সফল হবেন এবং সমস্ত রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে একটি নির্বাচন কমিশন, শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করতে তিনি সক্ষম হবেন। যে অলরেডি তিনি বসবেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এখান থেকে আমরা একটা পজিটিভ রেজাল্ট আশা করছি। নির্বাচন কমিশন পুনর্গঠনে গত 18 নভেম্বর 13 দফা প্রস্তাব পেশ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্ষমতা দখল করা হয়নি, বরং 1982 সালে বিএনপি স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করেছিল সাবেক রাষ্ট্রপতি এরশাদের কাছে। স্বৈরাচার পতন দিবসে এমন দাবি করলেন সাবেক এই স্বৈরশাসক। এরশাদ বলেন, গণতন্ত্রের কথা বিবেচনা করে তিনি ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিলেন, কিন্তু পরে ষড়যন্ত্রের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এদিকে স্বৈরাচার পতন দিবসে নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। গণ অভ্যুত্থানের মুখে 1990 সালে এই দিনে অস্থায়ী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে বাধ্য হন তৎকালীন রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ। এর মধ্যে দিয়ে তার 9 বছরের শাসনামলের অবসান ঘটে। জাতীয় পার্টির চেয়ারম্যান এখন প্রধানমন্ত্রীর বিশেষ দূতের দায়িত্বে আছেন। লোকে বলে আমি নাকি অসাংবিধানিক ভাবে ক্ষমতা, কথাটা সত্য না। রাষ্ট্রপতি সরকার সাংবিধানিক ভাবে নির্বাচিত সরকার রাষ্ট্রপতি ছিলেন। তিনি তার মন্ত্রিসভার অযোগ্যতার কারণে তিনি স্বেচ্ছায় সামরিক বাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। এবার একটি বিরতি নিচ্ছে। নটা 19 মিনিটে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। জাতীয় গণতন্ত্রী পার্টির নেতা নুরুল ইসলাম ও তার ছেলের মৃত্যুর রহস্য বের করতে দক্ষ পুলিশ কর্মকর্তা নিয়োগ করা হবে। এর মাধ্যমে সরকার সত্যি উদ্ঘাটন করবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নুরুল ইসলামের 8ম মৃত্যুবার্ষিকী স্মরণ সভায় এই মন্তব্য করেন নাসিম। স্বাস্থ্যমন্ত্রী বলেন, নুরুল ইসলাম ও তার ছেলের মৃত্যুর 8 বছর পরেও তদন্ত কর্মকর্তার গাফিলতিতে ঘটনার রহস্য উন্মোচন হয়নি। এজন্য দক্ষ কর্মকর্তার মাধ্যমে পুনঃ তদন্ত করা হবে। সভায় নুরুল ইসলামের স্ত্রী রুবি রহমান ঘটনাটিকে হত্যাকাণ্ড দাবি করে এর বিচার দাবি করেছেন। গণতন্ত্রী পার্টি ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাবেক সভাপতি নুরুল ইসলাম 2008 সালে 4 ডিসেম্বর ছেলে ইসলাম তমোহর সহ নিজ বাসায় রহস্যজনকভাবে আগুনে দগ্ধ হয়ে মারা যান। খেলাধুলার খবর জানাতে অনুপম আছেন আমাদের সঙ্গে। অনুপম, ঢাকা এই বিপিএল এর প্রথম ফাইনালিস্ট ঠিক হয়ে গেল এবং আমরা দেখলাম যে আজকে যে দুটো ম্যাচ ছিল, একটি এলিমিনেটর এবং একটি কোয়ালিফায়ার, দুটোই কিন্তু খুবই মানে টানটান উত্তেজনা বলা যায়, কারণ প্রতি মুহূর্তে কিন্তু খেলা। দ্বিতীয় ম্যাচটা কিন্তু প্রথম ইনিংসে অনেকটাই ঢাকার সাপোর্টার যারা তারা অনেকটাই আশাহত হয়ে যাচ্ছিলেন যে খেলা যেভাবে এগোচ্ছিল যে শেষ পর্যন্ত কি হয়, কিন্তু দ্বিতীয় ইনিংসে অনেকটাই কামব্যাক করেছে। এবং প্রথম ম্যাচের কথা যদি বলি, বিশেষ করে সেমি যা খেলেছেন, বলতে গেলে একাই সেমি দলটাকে জিতিয়েছেন। তো সেই খবরগুলো জানাবো, আরো কিছু খবর আছে সেগুলো নিয়ে ফিরবো, তবে তার আগে একটি বিরতি নিচ্ছি, ফিরে এসে যা থাকছে। টাইগারদের সঙ্গে 2018 সালে হোম সিরিজ খেলতে চায় ওয়েস্ট ইন্ডিজ। মর্যাদার ঢাকা ডার্বিতে জিতেছে আবাহনী, মোহামেডান হারলো 2-1 গোলে। রাত 9:28 ফিরে এলাম রাত 9টা বাংলাদেশে। বিপিএল সিজন 4-এ প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে ঢাকা ডায়নামাইটস। মিরপুরে প্রথম কোয়ালিফায়ারে খুলনা টাইটান্সকে 54 রানে হারিয়েছে সাকিবের দল। 141 রানের টার্গেটে মাত্র 86-তে অল আউট হয় খুলনা। এদিকে দুই ক্যারিবিয়ানের কাছে হেরে বিদায় নিল চিটাগাং ভাইকিংস। বোলিংয়ে কেস্ট্রিক উইলিয়ামসের দাপটের পর বিপর্যয়ে ব্যাট হাতে আলো ছড়ালেন ড্যারেন সেমি। দুজনের কার্যকরী পারফরমেন্সে এলিমিনেটর 3 উইকেটে জিতে নিল রাজশাহী কিংস। চিটাগাংয়ের 143 রানের টার্গেট 9 বল আগে টপকে যায় রাজশাহী।
হোম কন্ডিশনে বাংলাদেশ ভয়ঙ্কর এক দল, তাই নিজেদের মাটিতে টাইগারদের বিপক্ষে সিরিজ খেলতে চায় ওয়েস্ট ইন্ডিজ, বলেছেন দেশটির বোর্ড সভাপতি ডেভ ক্যামেরন। 2018-তে সিরিজ আয়োজন করা হবে, পাশাপাশি সামনের বছর থেকে বয়সভিত্তিক দলগুলোর মধ্যেও সিরিজ খেলানোর পরিকল্পনা করছে দুই বোর্ড। মর্যাদার ঢাকা ডার্বিতে জয় পেয়েছে আবাহনী। গোপালগঞ্জে বিপিএল ফুটবলের 18 নম্বর রাউন্ডে চিরশত্রু মোহামেডানকে 2-1 গোলে হারিয়ে শীর্ষস্থান মজবুত করেছে ঢাকা আবাহনী। শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে হাই ভোল্টেজ ম্যাচের প্রথমার্ধে গোল শূন্য সমতায় শেষ হয়। বিরতি থেকে ফিরে স্কোর লাইনে পরিবর্তন আনে আবাহনী। 51 মিনিটে আকাশী নীলদের এগিয়ে নেন লি টাক, পেনাল্টি থেকে গোল করেন এই ইংলিশ রিক্রুট। এরপর 81 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সানডে চিজোবা। ইনজুরি টাইমে স্কোর লাইন 2-1 করে মোহামেডান, সান্ত্বনাসূচক গোলটি করেন পভেমি। 42 পয়েন্ট নিয়ে শীর্ষে ঢাকা আবাহনী, 2 নম্বরে থাকা চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ব্যবধান 5 পয়েন্টের। খেলাধুলার খবরে এই ছিল আমার কাছে, আরো কিছু খবর জানাবেন খালেদ এবং মহুয়া। ধন্যবাদ অনুপম। সিলেটের জৈন্তাপুরে পটকা মাছ খেয়ে 2 পরিবারে 5 জনের মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে তাদের মৃত্যু হয়। আরো 12 জন হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় 3 সদস্যের মেডিকেল বোর্ড করেছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। জৈন্তাপুর উপজেলার মহাইল গ্রাম সোমবার রাতে ও মঙ্গলবার দুপুরে পটকা মাছ দিয়ে ভাত খেয়ে অসুস্থ হয়ে পড়েন 2 পরিবারের 17 জন। হাসপাতালে নেওয়ার পর একে একে মারা যান 60 বছরের আব্দুর রহিম, তার ছেলে সোলাইমান হোসেন, লোকমান হোসেন ও প্রতিবেশী প্রবাসী আনিসুল হকের 2 শিশু রাহিন ও মনি। বড় ভাইয়া খাইছে, খাওয়ার পরে 1 ঘন্টা পরে তার চিকানে উঠছে, ওটা পরে তান্ডে উসমানিত লইয়া হয়েছে। উসমানিত লইয়া পরে সকালে যারা ভাত খাইছে আরো এরা পরে 1 ঘন্টা পরে তারারও ধরছে। অসুস্থ হয়েছে রাত 3টার সময় নেওয়া পরে ওসমানী মেডিকেলে ওনারা নিয়ে আসছে। আর কাল আজকে সকালে চাচাগর ভাই শাশি সবাই খাইছে, খাওয়া পরে ওরা সবাই অসুস্থ হয়েছে। চিকিৎসাধীন 12 জনের মধ্যে আরো 5 জনের অবস্থা সংকটাপন্ন। পটকা মাছে থাকা এক ধরনের বিষাক্ত পদার্থই মৃত্যুর কারণ, বলছেন চিকিৎসকরা। এটা খুব পয়জনাস, বলা হয় সায়ানাইড থেকেও 275 গুণ টক্সিক। এখন এই পয়জনিংটা যখন এই নার্ভাস সিস্টেম মানে ব্রেনের স্নায়ুতন্ত্রকে করে ফেলে, দুর্বল করে ফেলে, যে কারণে রেসপিরেটরি প্যারালাইসিস মানে শ্বাসকষ্ট, শ্বাস বন্ধ হয়ে পেশেন্ট আলটিমেটলি মারা যায় উইদিন শর্ট টাইম। অসুস্থদের চিকিৎসায় 3 সদস্যের একটি মেডিকেল টিম গঠন করেছে ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ। বেশ এইভাবে ঐক্যবদ্ধভাবে তারা কাজ করতেছে এবং পুরো টিমটাই কাজ করছে। তবে আমাদের যে ভেন্টিলেটর সাপোর্ট মানে পুরোপুরি নাই, যার ফলে অন্যান্য জায়গায় আমরা এটার ব্যবস্থা করেছি এবং সেই সমস্ত জায়গাতে আমরা পেশেন্টগুলো পাঠিয়ে দিচ্ছি এবং আশা করি আমরা যদি ভেন্টিলেটর সাপোর্ট দিয়ে হয়তো আমরা কয়েকজন পেশেন্টকে হয়তো আমরা বাঁচাতে পারব। মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলেও হাটবাজারে প্রায়ই বিক্রি হয় পটকা মাছ। এর বিক্রি রোধে তেমন উদ্যোগও নেই প্রশাসনের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আরো খবর জানানোর আগে নিচ্ছে একটি বিরতি পর জানিয়ে ফিরছি। সমতলের আদিবাসীদের জন্য মূল সমস্যা ভূমি দখল, গণশুনানিতে উঠে এলো নিপীড়নের চিত্র। রাত 9:45 আমরা ফিরলাম। পাহাড়িরা কিছুটা সংগঠিত হলেও সমতলে আদিবাসীদের সংকট আরো তীব্র। সচেতনতার অভাবে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা। রাজধানীর সিরডাপ মিলনায়তনে ভূমি অধিকার ও নির্যাতন নিরসনে গণশুনানিতে এই বক্তব্য এসেছে। আদিবাসী নেতারা অভিযোগ করেন, হত্যা নির্যাতনের বিচার হয় না বলেই বারবার তারা উচ্ছেদ হচ্ছেন। আমি নিজে 7 দিন কাপড়ের অভাবে, সাবানের অভাবে, খাদ্যের অভাবে 7 দিন বস্ত্রহীনই ছিলাম। আমার মা যে অসুস্থ বৃদ্ধ লোক যে খাটে পড়ে থাকে, তাকে খাট থেকে ফেলাই দিয়ে সেই খাটটাও নিয়ে যায়। গত বছর দিনাজপুরের মোস্তফাপুরের ঘটনা। নীলিমার বাড়িসহ 56টি সাঁওতাল পরিবারে আগুন দেয় দুর্বৃত্তরা। দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, নওগাঁ, ময়মনসিংহ সহ সমতলে বসবাস করা 24টি আদিবাসী সম্প্রদায় মূল সমস্যা ভূমি দখল। 2008 সালে আদিবাসী ভূমি কমিশন গঠন করার প্রতিশ্রুতি দিয়েছিল সরকার, কিন্তু এখনো সে কমিশন গঠনে কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ করেন আদিবাসী নেতারা। গাইবান্ধা অঞ্চলে একটা উদাহরণ তৈরি করতে হবে আমাদের রাষ্ট্রকে, যে আদিবাসীদের উপরে হামলা হলে, তাদেরকে হত্যা করা হলে, তাদের বাড়ি ঘর ছাড়খাড় করে দেওয়ার পরে অন্তত কিছু বিচার হয়। কিন্তু একটা আদিবাসীদের উপরে মানবাধিকার লঙ্ঘনের কোনো বিচার কিন্তু হচ্ছে না।
জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা মন্তব্য করেন, দেশের সব ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অস্তিত্ব এখন হুমকির মুখে। সচেতনতার অভাবে বারবার ক্ষতির মুখে পড়ছে সমতলের আদিবাসীরা। যদি ভূমি আপনারা যদি রক্ষা করতে না পারি, আমাদের কিন্তু অস্তিত্বই বিলীন হয়ে যাবে। পার্বত্য এলাকার মানুষের চাইতে আমার মনে হয় আপনারা আরো বেশি হুমকির মধ্যে আছেন, যেহেতু আপনারা সুসংগঠিত নয় এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। ভূমি অধিকার আদায়ের দাবিতে আগামী 6 জানুয়ারি রংপুরে মহাসমাবেশ ডাক দিয়েছে জাতীয় আদিবাসী পরিষদ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপির প্রস্তাব রাষ্ট্রপতির কাছে এ বিষয়ে বেশ কিছু মতামত দিয়েছেন আপনারা। তাওহিদ বলছেন, দেশে বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনা করে রাষ্ট্রপতির সব দলের প্রস্তাব গ্রহণ করা উচিত। সাবিহা বলছেন, রাষ্ট্রপতি যেন একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন করেন, এটাই প্রত্যাশা। জিদানি বলছেন, আশা করা যায় এবার ভালো একটি সমঝোতা হতে পারে। আর মিতু বলছেন, বিএনপির প্রস্তাব ভালো থাকলে রাষ্ট্রপতির তা গ্রহণ করা উচিত। নোমানের মতো আগামী নির্বাচন যেন সব দল অংশগ্রহণ করে সে লক্ষ্যে রাষ্ট্রপতির ভূমিকা রাখতে হবে। তামিম বলছেন, দেশে সুষ্ঠু ধারার রাজনীতি চর্চার জন্য রাষ্ট্রপতিকে বিএনপির প্রস্তাব নিয়ে ভাবা উচিত। সালাম বলছেন, যদি সরকারের ক্ষতি না হয় তাহলে মহামান্য রাষ্ট্রপতি বিএনপির প্রস্তাব গ্রহণ করবেন। মনিরুল বলছেন, যে দল নির্বাচনে অংশ নেয় না, জনগণের উপর আস্থা রাখে না, তাদের প্রস্তাব নিয়ে ভাবার কিছু নেই। নজরুল বলছেন, তিনি আশা করছেন সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনে রাষ্ট্রপতি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করবেন। আরিফ বিএনপিকে পরামর্শ নিয়েছেন যে নির্বাচনে অংশ না নিয়ে ধ্বংসের পথে দলকে নিয়ে যাওয়া হয়েছে, এই ভুল যেন আর না হয়। আমার একটা প্রশ্ন ছিল যে রাষ্ট্রপতির কাছে যে এই প্রস্তাব নিয়ে যাওয়া হয়েছে, রাষ্ট্রপতির আসলে এই বিষয়ে পরামর্শ দেওয়া ছাড়া কি আর বড় ধরনের ক্ষমতা আছে? রাষ্ট্রপতির কথা কি মানতে বাধ্য? রাষ্ট্রপতির কথা মানতে বাধ্য না, রাষ্ট্রপতির ক্ষমতা আছে কিনা সেটাও একটা সাংবিধানিক প্রশ্ন। তবে আপনারা যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন খেয়াল করে থাকেন, প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে কিন্তু বলেছেন যে এটি এখন রাষ্ট্রপতির কাছে তারা দেবেন বলেছেন। রাষ্ট্রপতি কি করেন আমরাও সেটি দেখতে চাই। তো সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি আসলে সব কাজই, দুটি বিষয় ছাড়া, প্রধান বিচারপতি এবং প্রধানমন্ত্রী নিয়োগ ছাড়া সবগুলি বিষয়ই রাষ্ট্রপতির সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা বা প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই সেটি নেওয়ার কথা। তবে সেই পরামর্শ কিন্তু প্রিভিলেজ, মানে তিনি কি পরামর্শ দিয়েছেন, আদৌ দিয়েছেন কিনা সেটি কেউ কাউকে জানাতে বাধ্য নন। তো সেই ক্ষেত্রে রাষ্ট্রপতির কিছু ক্ষমতা রয়েছে এবং রাষ্ট্রপতির নামেই যেহেতু রাষ্ট্রের সবগুলি কার্যক্রম করা হয়ে থাকে, তার কিছু ক্ষমতা থাকে। বিএনপিকে বেশ খুশি মনে হয়েছে এই ধরনের একটি সাড়া পাওয়ার পরে। তারা হয়তো মনে করেছিলেন যে রাষ্ট্রপতি সাড়াই দেবেন না। রাষ্ট্রপতি সারাটা আসলে বিএনপি তাদের কাছে, রাষ্ট্রপতির কাছে এটি পৌঁছে দিতে চেয়েছিলেন, মহামান্য রাষ্ট্রপতির কাছে সেটি পৌঁছে দেওয়া হয়েছে, সেটি এক ধরনের সাফল্য। আমার ধারণা মহামান্য রাষ্ট্রপতি বিএনপিকে ডাকবেন, দেখা যাক, আমরা নিশ্চয়ই অপেক্ষা করব। অন্যান্য খবর জানিয়ে দিচ্ছি, বগুড়ায় উৎপাদিত শীতকালীন সবজি রপ্তানি হচ্ছে মালয়েশিয়ায়। আরো কয়েকটি দেশে চাহিদা রয়েছে এই অঞ্চলের সবজির। ব্যবসায়ীরা বলছেন, সরকারি সহায়তা পেলে এসব দেশেও বিভিন্ন সবজি রপ্তানি করা সম্ভব। উত্তরাঞ্চলের অন্যতম বড় সবজির বাজার মহাস্থান হাট। এখান থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে যায় সবজি। এই হাটের বাঁধাকপি এখন যাচ্ছে মালয়েশিয়াতেও। কয়েকদিনের মধ্যেই রপ্তানি হবে ফুলকপি ও লাউ। বগুড়ার শিবগঞ্জ সহ আশেপাশের এলাকার উৎপাদিত বাঁধাকপি, ফুলকপির পাশাপাশি লাউয়ের কদরও রয়েছে মালয়েশিয়ায়। বাংলাদেশে বিশেষ করে উত্তরাঞ্চল থেকে আমরা এই মুহূর্তে উত্তরাঞ্চলের বগুড়ার মহাস্থান থেকে আমরা পাতাকপি মালয়েশিয়াতে দিচ্ছি। আমাদের কোম্পানি মালয়েশিয়াতে পাতাকপি ছাড়াও ভবিষ্যতে ফুলকপিও দেবে। পাইকারি বিক্রেতারা বলছেন, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ সহ সিঙ্গাপুর ও থাইল্যান্ডেও চাহিদা রয়েছে এই অঞ্চলের সবজির। বাজার সম্প্রসারণে সরকারি সহযোগিতা পেলে রপ্তানি সম্ভব এসব দেশেও। বর্তমান আমরা কোনো সরকারিভাবে কোনো সহযোগিতা পাচ্ছি না। আমরা যদি সরকারিভাবে সহযোগিতা পাইতাম তাহলে আমার মনে হয় যে আরও বিভিন্ন দেশে আমরা সবজি পণ্যটা পাঠাতে পারতাম। যেমন আমাদের এখানে মিষ্টি কুমড়া, পাতাকপি, ফুলকপি, বাগুন, তারপরে টমেটোর, এগুলা কিন্তু বিদেশে ভালো চাহিদা আছে। কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তারা বলছেন, প্রতি বছর শীতে বগুড়ায় সবজির উৎপাদন হয় গড়ে প্রায় 3 লাখ মেট্রিক টন। সবচেয়ে বেশি উৎপাদন হয় শিম। হাসিবুর রহমান বিলু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। এই ছিল রাত 9টা বাংলাদেশ আয়োজন। আজকে রাত 9টা বাংলাদেশ শেষ করব ট্রান্সফরমার্স দ্য লাস্ট নাইট সিনেমা ট্রেলারের ছবি দেখে। তার আগে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।